ওয়েলকাম টু অ্যাকাউন্টিং স্কুল। আজকে আমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 7 কস্ট অফ সেলস, এক্রুয়ালস অ্যান্ড প্রিপেমেন্টস নিয়ে আলোচনা করব, which is refers to the direct cost of producing the goods sold by a company. This amount includes cost of materials and labor directly used to create the goods. It excludes indirect expense such as distribution cost and sales force cost. That means কোনো একটা কোম্পানি যদি তার গুডস ম্যানুফ্যাকচার করার প্রসেসে গুডসটা রেডি ফর সেল করার জন্য যেই কস্টটা ইনকার্ড হয় সেই কস্টটাই হচ্ছে কস্ট অফ সেলস। এটা যদি আমি ফর্মুলাইজ করি তাহলে প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ইনভেন্টরি থাকবে সেটাকে ওপেনিং ইনভেন্টরি এনে আর এই বছর যেই র ম্যাটেরিয়ালসগুলো আমি পারচেস করব সেটাকে এডিশন করলে আমি পাবো গুডস অ্যাভেলেবেল ফর সেল, এবং সেটা থেকে আমি বাদ দিব ক্লোজিং ইনভেন্টরির যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা বাদ দিব। আর ক্লোজিং ইনভেন্টরি ব্যালেন্সটা বাদ দিলে আমি পাবো কস্ট অফ পারচেস অথবা কস্ট অফ সেলস। তার সাথে আমি অন্যান্য যে ডিরেক্ট কস্টগুলো থাকবে সেটা হতে পারে স্টক অ্যাডজাস্টমেন্ট, ওয়্যারহাউস ইউটিলিটিস, ওয়্যারহাউস এক্সপেন্স, ওয়্যারহাউস রেন্ট, লেবার চার্জ সহ অন্যান্য যে ডিরেক্ট কস্টগুলো থাকবে সেই কস্টগুলো যদি আমি সেটার সাথে যোগ করি তাহলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড। এই ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেশন করার জন্য IS2 কিছু পদ্ধতির কথা উল্লেখ করেছে। তার মধ্যে প্রধান তিনটা পদ্ধতি হলো ফিফু পদ্ধতি, লিফু পদ্ধতি এবং ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি। তো আমরা যখন IS2 নিয়ে আলোচনা করব তখন আমি এই পদ্ধতিগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। তবে ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেশন করার সময় ফিফু এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডটাকে IS2 অ্যাপ্রুভ করে ক্যালকুলেশন করার জন্য। এবার এক্রুয়ালস অ্যান্ড প্রিপেমেন্টস। এক্সপেন্স এবং ইনকামের উপর বেস করে এক্রুয়ালসকে দুই ভাগে ভাগ করা যায়, এক্রুড এক্সপেন্স এবং এক্রুড রেভিনিউ। প্রিপেমেন্টসকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিপেইড ইনকাম এবং প্রিপেইড এক্সপেন্স। এক্রুড এক্সপেন্সটা হচ্ছে এক্সপেন্স ইনকার্ড বাট নট ইয়েট বিল্ড। যেই এক্সপেন্সগুলো অলরেডি আমার যে রিপোর্টিং পিরিয়ডে এক্রুয়াল বেসিসের কারণে যে এক্সপেন্সগুলো ইনকার্ড হয়ে গেছে এক্সপেন্স হিসাবে রিকগনাইজড করা প্রয়োজন, বাট এখনও সেই এক্সপেন্সগুলোর বিল হয় নাই, সেগুলো হচ্ছে এক্রুড এক্সপেন্স। আর এক্রুড রেভিনিউ হচ্ছে রেভিনিউ আর্নড বাট নট ইয়েট ইনভয়েসড। দ্যাট মিনস আমি যেই রেভিনিউটা আমার যেই রেসপেক্টিভ পিরিয়ডের মধ্যে যেই রেভিনিউটা রিকগনাইজড করা দরকার সেই রেসপেক্টিভ পিরিয়ডে যদি ওই রেভিনিউর জন্য কোনো ইনভয়েস করে না থাকে তাহলে সেটা হচ্ছে এক্রুড রেভিনিউ। আর প্রিপেইড ইনকাম হচ্ছে পেমেন্ট রিসিভড বাট সার্ভিস নট প্রোভাইডেড। অ্যাট দ্য সেম ওয়ে প্রিপেইড এক্সপেন্স মিনস paid for that expense but not yet consumed that good or services. Accrual basis of accounting অনুযায়ী যেহেতু আমার যখন এক্সপেন্স ইনকার্ড হয় তখনই এক্সপেন্সকে রিকগনাইজ করতে হয়, এবং যখন ইনকাম আর্নড হয় তখনই ইনকামকে রিকগনাইজ করতে হয়। এই কারণে আমার এই এক্সপেন্স ইনকার্ড হওয়া এবং টাকা পেমেন্ট করার মাঝখানে যে টাইম গ্যাপটা থাকে এবং রেভিনিউ আর্নড হওয়া এবং টাকা রিসিভ করার মাঝখানে যে টাইম গ্যাপটা থাকে সেই টাইম গ্যাপটা একাধিক রিপোর্টিং পিরিয়ডের মধ্যে হতে পারে। সেই কারণে এক্রুয়ালস এবং প্রিপেমেন্টসের জন্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির প্রয়োজন হয়। আমরা আগেই বলেছিলাম এক্রুয়ালস এবং প্রিপেমেন্টগুলোকে এক্রুড এক্সপেন্স এবং ইনকামের বেসিসে চারটা ভাগে বিভক্ত করা যায়। এই চারটা ভাগে আমি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো দিব এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি পোর্শনে গিয়ে ইফেক্ট ফেলবে। সেটা কিভাবে ফেলবে সেটার জন্য আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে ইফেকশনটা বোঝার চেষ্টা করব। আমরা যদি জার্নালের মাধ্যমে এক্রুয়ালস এবং প্রিপেমেন্টসের বুঝতে চাই, এক্রুয়ালস এবং প্রিপেমেন্ট বুঝতে চাই, তাহলে আমরা এক এক করে জার্নালগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে এক্রুয়াল এক্সপেন্স। এক্রুয়াল এক্সপেন্সটা হচ্ছে এক্সপেন্সটা ইনকার্ড হয়ে গেছে বাট ওই এক্সপেন্সের জন্য এখনো আমি বিল রিসিভ করি নাই। তো যেহেতু বিল রিসিভ করি নাই, এক্সপেন্সটা যেহেতু ওই একটা পিরিয়ডের মধ্যে ইনকার্ড হয়ে গেছে ওই পিরিয়ডের মধ্যে আমাকে এটাকে এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করতে হবে। সুতরাং এটা জার্নাল হবে ডেবিট এক্সপেন্স, এবং এই জার্নালের জন্য আমার ক্রেডিট করতে হবে এক্রুড এক্সপেন্সকে, হুইচ ইজ এ পার্ট অফ কারেন্ট লায়াবিলিটি। এক্রুড ইনকাম। এক্রুড ইনকামটা হচ্ছে আমার অলরেডি ইনকাম রেভিনিউ আর্নড হয়ে গেছে বাট সেটার জন্য আমি এখনো ইনভয়েস করি নাই।
যেহেতু রেভিনিউ আর্নড হয়ে গেছে এবং এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী আমাকে ইনকাম হিসাবে যখন আর্নড হয়ে যায় তখনই রিকগনাইজ করতে হয়, সেহেতু আমার ক্রেডিট করব ইনকামকে এবং ডেবিট করব এক্রুইড ইনকামকে হুইচ ইজ এ পার্ট অফ কারেন্ট অ্যাসেট। দেন প্রিপেইড ইনকাম। প্রিপেইড ইনকামটা হচ্ছে যে আমি পূর্বেই কোনো সার্ভিস বা প্রোডাক্ট প্রভিশনের জন্য আমি পূর্বেই টাকা রিসিভ করে ফেলছি, বাট সেইটার জন্য আমি এখনো সার্ভিসটা প্রোভাইড করি নাই বা গুডসটা ডেলিভার দেই নাই, সেটার জন্য প্রিপেড ইনকাম তৈরি হয়। তো যেহেতু আমি টাকাটা রিসিভ করে ফেলেছি, ক্যাশ ব্যাংকে ডেবিট করব আর আনআর্ন রেভিনিউকে ক্রেডিট করব। দেন হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। যে এক্সপেন্সটার জন্য আমি অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছি বাট সেই এক্সপেন্সটা এখনও আমি কনজিউম করি নাই, সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। এই জন্য যেহেতু আমি টাকা পেমেন্ট করে ফেলেছি, আমার ক্যাশ অথবা ব্যাংক থেকে টাকা কমে যাবে, ক্রেডিট হবে ক্যাশ অথবা ব্যাংক। আর এটা যখন কনজাম্পশন করব তখন সেটাকে যেটা যখন কনজিউম হবে অথবা যখন এক্সপেন্সটা ইনকার্ড হবে তখন সেটা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করব। এই জন্য টেম্পোরারিলি প্রিপেইড এক্সপেন্সকে ডেবিট করে রাখবো। আমরা এবার একটা ম্যাথ দেখার চেষ্টা করব। বইয়ের যেই এক্রুয়ালস এবং প্রিপেমেন্ট নিয়ে যেই ওয়ার্ক এক্সাম্পলগুলো দেওয়া আছে তার মধ্য থেকে একটা ওয়ার্ক এক্সাম্পল। আমরা ওয়ার্ক এক্সাম্পলটা প্রথমে পড়ে নিই। সানরাইজ কার্পেটস সেলস ফ্লোর কভারিং টু পাবলিক at the end of its 12-month reporting period 31st December 2004 it has recorded as sales 1200 received from customers as deposit on carpets which are not due to be invoiced until February 2005. আমার কি করতে হবে? 31st December 2004 এর জার্নাল এন্ট্রিগুলো কি হবে এবং 1st January 2005 এর জার্নালটা কি হবে এখানে একটু বলে রাখি। এখানে বইয়ে 31st December 2005 দেওয়া আছে, এই ডেটটা একটু চেঞ্জ হবে, ডেটটা হবে 1st January 2005। তো আমরা এই দুই ডেটের জার্নালটা আমরা জানি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো যে কোনো একটা রিপোর্টিং পিরিয়ডের ক্লোজিং ডেটে দিতে হয় আর রিভার্সাল এন্ট্রি দিতে হয় সেই ক্লোজিং ডেটের পরবর্তী পিরিয়ডের ফার্স্ট ডেটে। দ্যাট মিনস আমার এটা ক্লোজিং পিরিয়ড যেহেতু 2004 এর 31শে ডিসেম্বর, সেহেতু আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো দিব 31st December 2004 আর এই এন্ট্রিগুলোর জন্য রিভার্সাল এন্ট্রি দিব 1st January 2005 এ। এই কারণে এই ডেটটা 31st December না হয়ে 1st January 2005 হবে। তো প্রথম যে জার্নালটা ছিল সেই ট্রানজ্যাকশনটা ছিল 1200 টাকা আমি একটা কাস্টমার থেকে রিসিভ করেছি, যেটা এখনো আমি ইনভয়েস করি নাই, সেটা ইনভয়েসটা হবে ফেব্রুয়ারি 2005 এর আগে ইনভয়েস হবে না, তো সেটার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট দিব। তো আমি 1200 টাকা যখন রিসিভ করেছিলাম, এটার যে প্রি জার্নালটা 1200 টাকা রিসিভ করার সময় আমি এন্ট্রি দিয়েছিলাম যে সেলস ক্রেডিট আর ডেবিট হচ্ছে ব্যাংক। এখন এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী যে সেলস আমি তখনই রিকগনাইজ করতে পারবো যখন আমার রেভিনিউ আর্নড হবে। তো ওই পিরিয়ডের মধ্যে 2004 এর মধ্যে যেহেতু রেভিনিউটা আর্নড হবে না, সেহেতু এই সেলসের এগেইনস্টে আমি একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা সেলস যেহেতু আগে বেশি দিয়েছিলাম 1200 টাকা, সেলসটাকে কমিয়ে দিব, এখন সেলস করে ফেলবো ডেবিট 1200 টাকা। আর এই আমরা যেটা দেখেছিলাম যে ইনকাম যদি আমি ইনভয়েস যদি রেভিনিউ যদি আর্নড না হয়, রেভিনিউ আমি টাকা রিসিভ করছি বাট রেভিনিউ যদি আর্নড না হয় তাহলে সেটা হচ্ছে প্রিপেড ইনকাম। আর প্রিপেড ইনকাম হুইচ ইজ another name of the prepaid income is deferred income which is a part of liability. তো ডেফার্ড ইনকামকে আমরা ক্রেডিট করব 1200 টাকা। এখন সেম জার্নালটার জন্য ঠিক পরের দিন পরবর্তী পিরিয়ডের ফার্স্ট ডেতে আমি রিভার্সাল এন্ট্রি দেব। তো ডেফার্ড ইনকামকে আগে ক্রেডিট করেছিলাম, এখন ডেফার্ড ইনকামকে আমি ডেবিট করে দিব, ডেফার্ড ইনকামটাকে ভিনিশ করে দিব। দেন আমার ক্রেডিট কি করব, ক্রেডিট কি সেলস করব কিনা সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে যে রিভার্সাল এন্ট্রি করার সময় যে এন্ট্রিটা আগে অ্যাডজাস্টমেন্টের সময় দিয়ে দেয় সেটা উল্টো দিলেই তো আমার রিভার্সাল এন্ট্রি হয়ে যায়। এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, যদি আমি সেলসকে ক্রেডিট করি তাহলে ওই 2005 এর যে পিরিয়ড থাকবে সেই পিরিয়ডে সেলস হিসাবে বেশি রিকগনাইজ করা হবে, এ কারণে আমি সেলসকে ক্রেডিট করতে পারবো না। সেজন্য আমি একটা জার্নালের কথা যদি চিন্তা করি, যখন আমি সেলস হিসাবে রিকগনাইজ করতে পারবো তখন আমি জার্নালটা কি দিব, তখন সেলসকে ক্রেডিট করব আর ডেবিট করব অ্যাকাউন্টস রিসিভেবলকে। তো এই কারণে তখন যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব, এই জন্য প্রথমেই এখানে টেম্পোরারিলি অ্যাকাউন্ট রিসিভেবলের নামে একটা ব্যালেন্স শিটের আইটেম আমি খুলে রাখলাম। সুতরাং এই এন্ট্রি রিভার্সাল এন্ট্রিটা হবে ডেফার্ড ইনকাম ডেবিট 1200 টাকা
ট্রেড রিসিভেবল ক্রেডিট 1200 টাকা। এই ট্রেড রিসিভেবলের 1200 টাকা আবার যখন অ্যাকচুয়ালি রেভিনিউটা আর্নড হবে তখন গিয়ে ওইখানে যে ডেবিট হবে ট্রেড রিসিভেবল সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমরা 2 নম্বর জার্নালে যাই। ইন 1st January 2005 it records 500 refund from one of its main supplier as a result of exceeding the agreed level of custom during 2004. That means 2004 এর একটা সাপ্লায়ার থেকে যে পারচেস করেছিল সেই পারচেস থেকে ওই সাপ্লায়ার 500 টাকা রিফান্ড দিবে। এই 500 টাকা যেহেতু রিফান্ড দিবে, এই 500 টাকা আমার এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করা যাবে না। সে যখন আমি টাকা পেমেন্ট করেছিলাম তখন আমি পারচেসকে ডেবিট করেছিলাম আর ব্যাংকে ক্রেডিট করেছিলাম, এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করে ফেলেছিলাম। যেহেতু এই 500 টাকা আমার অ্যাকচুয়ালি এক্সপেন্স হিসাবে রিকগনাইজ হবে না, 500 টাকা যেহেতু আমি সাপ্লায়ার থেকে রিফান্ড পাবো, তাহলে ওই পারচেসটাকে আমার রিডিউস করে দিতে হবে। তো আগে যেহেতু পারচেসকে ডেবিট করেছিলাম, এখন অ্যাডজাস্টমেন্ট হিসেবে পারচেসকে ক্রেডিট করে দিব। আর এটার জন্য ডেবিট করব এক্রুইড ইনকাম, যেহেতু পরবর্তী পিরিয়ডে গিয়ে আমি একটা টাকা পাবো, সেটা হবে পার্ট অফ কারেন্ট অ্যাসেট, সেহেতু এক্রুইড ইনকাম ডেবিট 500 টাকা। এবার এই এন্ট্রিটাকেই যখন আমি রিভার্সাল এন্ট্রি দিব তখন এক্রুইড ইনকাম কারেন্ট অ্যাসেটের যে পোর্শনটা থাকবে সেটাকে শূন্য করে ফেলবো, দ্যাট মিনস এটা ডেবিট ছিল, আমি ক্রেডিট করে ফেলবো। আর যখন অ্যাকচুয়ালি আমি জানুয়ারির 1 তারিখে, এটা সেম ডেটেই হবে, এটা 1 তারিখে না হয়ে 2 তারিখে হতে পারতো, সেম ডেটেই হবে, যেহেতু ওই ডেটে গিয়ে আমি যখন টাকাটা রিসিভ করব তখন সেই টাকাটাকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব এবং পেয়েবলের এগেনস্টে টাকাটা যেহেতু পেয়েবলের সাথে এই টাকাটাকে যেহেতু অ্যাডজাস্টমেন্ট দিব, যে ওই সাপ্লায়ারের কাছে যদি আমার কোনো পেয়েবল থাকতো তাহলে ওই পেয়েবলের এগেনস্টে আমি টাকাটা অ্যাডজাস্টমেন্ট করতাম। তখন আমি জার্নালটা দিতাম যে ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট। তো এই কারণে এখানেও আমি ডেবিটে একটা ট্রেড পেয়েবল নামে টেম্পোরারিলি একটা অ্যাকাউন্ট খুলে রাখবো, যখন অ্যাকচুয়ালি ঘটনাটা ইনকার্ড হবে তখন ট্রেড পেয়েবল ক্রেডিট হবে এবং ওই ট্রেড পেয়েবল ক্রেডিটের সাথে এখানে ডেবিট ট্রেড পেয়েবল মিলে শূন্য হয়ে যাবে ট্রেড পেয়েবলের অ্যামাউন্ট, আলটিমেটলি পারচেস কমে যাবে আর আমি ব্যাংক থেকে টাকাটা পেয়ে যাব। সুতরাং এই রিভার্সাল এন্ট্রিটা হবে ট্রেড পেয়েবল ডেবিট, accrued income credit. If you have any questions regarding this video, you can ask me in comment section. I will try my best to answer every question that you will ask. Thanks for watching this video.